আমাদের আজকের ঘটনা কিন্তু এই ডাকাতিয়া বিলকে কেন্দ্র করে। বিল কেন্দ্রিক অনেক ভৌতিক ঘটনা কিন্তু ঘটে। বিভিন্ন মানুষের কাছে বিলের আবেদন এক এক রকম। কেউ বিলে মাছ ধরে, কেউ বিলে কৃষিকাজ করে যখন শুকনোর মৌসুম থাকে। আর ভৌতিক ঘটনা প্রেমীদের কাছে বিল ভৌতিক ঘটনার অন্যতম একটি সোর্স হিসেবে পরিচিত। আমাদের আজকের এই শনি রাতের 33তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনাটি কিন্তু বিলকে কেন্দ্র করে, আর সেটি এই ডাকাতিয়া বিলকে কেন্দ্র করেই। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাইসুল ইসলাম রিপন ভাই। ওনার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 1 নং ধামালিয়া ইউনিয়নের টোলনা গ্রামে। উনি একটি চাকরি করছেন, আর বর্তমানে উনি রয়েছেন উত্তরা 7 নং সেক্টরে। ঘটনাটি ঘটেছিল ওনার চাচার সাথে। ওনার চাচার নাম মোহাম্মদ সোহরাব মীর, আর ঘটনার সময়কাল 2013। ঘটনার সময় কোন মাস ছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও তা আগস্ট মাস হতে পারে বলে অনুমান করা যায়। এই সোহরাব মীর চাচা, উনি একজন কৃষক। ঘটনার সময় ওনার বয়স ছিল 44-45 বছর। উনি একজন প্র্যাকটিসিং মুসলিম। ওনার নিজস্ব বেশ ভালো জমি রয়েছে, সেই সাথে ওনার মাছের ঘেরও রয়েছে। আমরা জানি খুলনা বাগেরহাট অঞ্চলে কিন্তু অনেক মাছের ঘের রয়েছে। বিশেষ করে চিংড়ি চাষের জন্য এই এলাকা উত্তম জায়গা হিসেবে পরিচিত। জুন জুলাইয়ে নাকি গলদা চিংড়ির রেণু দেওয়া হয়, আর চিংড়ি মাছকে নাকি রাতের বেলা খাবার দিতে হয়। চিংড়ি মাছের যে ঘেরগুলো, এর চতুর্দিকে শক্ত বেড়া দিতে হয়, তা না হলে নাকি চিংড়ি মাছ বেরিয়ে যেতে পারে। এই যে সোহরাব চাচা, ওনার কিন্তু একটা চিংড়ির ঘের ছিল, আর এই চিংড়ির ঘেরটাতে যেতে হলে এই ডাকাতিয়া বিল দিয়ে যেতে হবে। ওনার যেখানে বাড়ি সেখান থেকে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওনাকে ওনার ঘেরে যেতে হবে। যাবার আগে আরো অনেকগুলো ঘের রয়েছে। ওনার যে যাবার পথ, এই পথে একটি শ্মশানও পড়ে। এই যে টোলনা গ্রাম, এখানে বেশ কিছু হিন্দু পরিবার রয়েছে। তাদের কেউ মারা গেলে একটি ছোট শ্মশান রয়েছে, সেই শ্মশানে লাশ দাহ করা হয়। তবে শ্মশানে যেমনটা হয় যে অনেক ঝোপ জঙ্গল এরকম থাকে না, না, বিষয়টা এরকম না। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শ্মশান, সেখানে কয়েকটা গাছ রয়েছে বড়, এই যা। তাছাড়া ওরকম কোনো ভুতুড়ে বলে মনে হয় না। সবসময় যে সেখানে লাশ দাহ করা হয় বিষয়টা এরকমও না, কখনো কখনো দাহ করা হয়। এটা কোনো পরিত্যক্ত শ্মশান না, যেটা এখনো ব্যবহৃত হচ্ছে। তো এই শ্মশানের যে জমিটা, এই জমিটা পাড়ি দিয়েই মূলত এই সোহরাব চাচার ঘেরের ওদিকে যেতে হয়। শ্মশানের জমিটা পাড়ি দিয়ে আর একটা ঘের রয়েছে, সেই ঘেরের পরেই হচ্ছে সোহরাব চাচার ওই ঘের অবস্থিত। যেহেতু চিংড়ি মাছকে রাতের বেলা খাবার দিতে হয়, এই জন্য রাতের বেলায় সেখানে যেতে হবে। ওখানে যাবার জন্য ওনার একটা আলাদা নৌকা ছিল, সেই নৌকা বেয়েই উনি সেখানে যেতেন। আর এই ঘেরগুলোর মাছ পাহারা দেবার জন্য কিন্তু টং ঘর তৈরি করা হয়। তো ওখানেও কিন্তু একটা টং ঘর ছিল। স্থানীয়ভাবে এই টং ঘরকে ওনারা ওনাদের মতো করে অভিহিত করেন। এগুলো বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, টিন দিয়ে তৈরি করা হয়। স্থানীয়ভাবে এই টং ঘরগুলোকে ওনারা বাসা বলে অভিহিত করেন। সেখানে 2-3 জন থাকার মতো ব্যবস্থা থাকে সাধারণত। বড় যে ঘেরগুলো থাকে সেখানে তো কয়েকজন লোককে পাহারা দিতে হয়। তো এই সোহরাব মীর চাচার যেই ঘের, এই ঘেরেও একটা বাসা বা টং ঘর ছিল। উনি কখনো কখনো রাতে থাকতেন, কখনো কখনো থাকতেন না। তো এক এক সময় এক একজনকে তো রাতের বেলা খাবার দিতে হতো চিংড়ি মাছকে। তো এক রাত্রে ওনার দায়িত্ব পড়ে, উনি যাবেন সেই রাত্রে। তো উনি যথারীতি রাতের বেলা খাবার শেষ করে নৌকাতে গিয়ে বসেছেন, নৌকাতে খাবার তুলেছেন, এরপর নৌকা চালানো শুরু করেছেন। তো ঠিকঠাক মতোই উনি ওনার ঘেরে এসে পৌঁছান, মাছগুলোকে খাবার দেন। খাবার দেওয়ার পর ওনার যেই টং ঘর, সেখানে গিয়ে শুয়ে পড়েছেন। তো এই টং ঘরের মধ্যে মোটামুটি বেশ কিছু জিনিস থাকতো,
যেমন কলসি থাকতো যেখানে পানি রাখা হতো, এরপর কাঁচি, দা, তারপর শাবল, এই ধরনের জিনিসগুলো থাকতো আর কি। আর বালিশ কাঁথা তো থাকতোই। যেহেতু বিল এরিয়া, ঠান্ডা বাতাস কিন্তু বইতো সবসময়, ফ্যান লাগতো না ওখানে। জানালা খোলা থাকলে ফ্যানের কোনো প্রয়োজনই হতো না। জানালাগুলো ওনারা তো যখন ওই টংঘর তৈরি করতেন সেভাবেই আসলে তৈরি করতেন। জানালাটা কোথায় দেয়া যায়, জানালা খোলা থাকলে তো নজরদারি করা যাবে, টংঘরের ভিতরে থেকেও কিন্তু আশেপাশে কেউ আসলো কিনা, মাছ ধরছে কিনা এটা কিন্তু বোঝা যাবে। এই জন্য ওখানে কিন্তু জানালাও থাকতো, মানে যেভাবে থাকা দরকার আর কি, ওই জায়গার প্রেক্ষাপটে সেভাবে থাকতো আর কি। তো উনি তো ওখানে গিয়েছেন, যাবার পর মাছের খাবার দিয়েছেন, এরপর আশপাশটা দেখে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওই বাসা বা ওই টং ঘরের দরজাটা উনি সিটকিনি লাগিয়ে শুয়ে পড়েছেন। তো সময়টা আনুমানিক রাত 1টার কাছাকাছি হবে, এমন একটা সময় আর কি। উনি যখন শুয়ে পড়েছেন ওনার ঘুমও চলে আসে। ওনার কাছে ওই সময় কোনো মোবাইল ফোন ছিল না, তবে ওনার কাছে বড় টর্চ লাইট ছিল, চার্জার টর্চ লাইট, অনেক দূর পর্যন্ত আলো যায় সেইগুলো, মানে অনেক আলো হয় যেগুলো আর কি। তো সোহরাব চাচা শুয়ে পড়েছেন, ঘুম ঘুম এসেছে বা উনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে বাইরের থেকে ডাকাডাকির শব্দ, এই সোহরাব, এই সোহরাব। তো সোহরাব চাচা ভিতর থেকে বলছেন যে এই কে রে, কে ডাকে? তখন বাইরের থেকে বলছে, এই সোহরাব, আমাকে তোর কাছে শুতে নিবি? সোহরাব চাচা চিন্তা করছেন যে কে আবার এখন আসলো। উনি আবার চিন্তা করলেন যে আশেপাশে তো ঘের রয়েছে, তো সেখানে তো লোকজন আছে। অনেক সময় হয় কি যে ওই ঘেরে যে লোকজন থাকে তারা যখন ওই টং ঘরের ভিতরে ঘুমাতে যায়, কখনো কখনো এমন হয় যে অন্য একটা টং ঘরে তারা গিয়েছে, সবাই তো পরিচিত একে অন্যের। উনি চিন্তা করেছেন এরকম কেউ হয়তো বা আসছে। উনি আবার ভিতর থেকে বলছে যে তুমি এখানে এসে শুবা, আমার কাছে তো একটা বালিশ আর একটা কাঁথা রয়েছে, দুইজনের জন্য তো আসলে বালিশ দিতে পারবো না, কাঁথাও নাই, তো তুমি কিভাবে শুবা? তখন বাইরে থেকে বলছে, না না, কোনো অসুবিধা নাই, তুই দরজা খোল, আমি গিয়ে শুয়ে পড়বো। তো সৌরভ চাচা কিন্তু বেজায় সাহসী মানুষ। উনি ওই সময় কিন্তু প্যারানরমাল কোনো জিনিস চিন্তাই করেন নাই। এরকম ঘটনা কিন্তু হয়, রাতের বেলা কেউ এসে বলছে যে আমি এখানে শুবো বা ঘুমাবো, আবার সকালবেলা উঠে চলে যায়, এরকম কিন্তু হর হামেশাই হয়। উনি এমনটাই মনে করেছেন। উনি কি করেছেন, উঠে যখনই দরজার সিটকিনিটা খুলে দরজাটা হাঁ করেছেন, অর্থাৎ খুলে দিয়েছেন, তখন রহস্যময় একটা ঘটনা ঘটে। মনে হলো খুবই গরম দমকা একটা বাতাস এসে ওনার গায়ে লাগলো এবং বাতাসটা ওনাকে পাশ কাটিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। তো বিলের যে বাতাস এটা তো ঠান্ডা হয়, হঠাৎ করে এইরকম গরম বাতাস ওনার গায়ে লাগলো, একবারই লাগলো, এরপরে কিন্তু বাতাস ঠান্ডা। মানে উনি যখন দরজা খুলে কিছুটা বাইরে বের হয়েছেন, বাতাস টাতাসটা ঠান্ডা। উনি মনে করছেন বাইরে কি এত গরম পড়লো নাকি? অনেক সময় হয় না যে আমরা তীব্র গরমের মধ্যে যখন এসিতে ঢুকি তখন একটা ঠান্ডা বাতাস আমাদের গায়ে এসে ধাক্কা দেয়, আবার তীব্র গরমের মধ্যে আমরা যখন এসি থেকে বাইরে বের হই, অর্থাৎ এসি রুম থেকে বাইরে বের হই, তখন কিন্তু প্রচন্ড গরম একটা বাতাস এসে আমাদেরকে ধাক্কা দেয়, এরকমটা কিন্তু মনে হয়। তো ওনার কাছে ওরকমটাই মনে হয়েছিল। তো উনি বাইরে বের হয়ে কাউকে দেখেন না। উনি টর্চ লাইট নিয়ে কিন্তু বাইরে বের হয়েছেন, কাউকে দেখছেন না। এত অল্প সময়ের মধ্যে কেউ ওখান থেকে অনেক দূরে চলে যাবে এটা হতেই পারে না, কারণ বিস্তীর্ণ খোলা জায়গা, তো কেউ হেঁটে গেলেও বোঝা যাবে। আর ওই রাত্রে পরিপূর্ণভাবে চাঁদনি রাত না হলেও আকাশে চাঁদ ছিল, আলো ছিল মোটামুটি, সেই সাথে ওনার হাতে পাওয়ারফুল চার্জার টর্চ লাইট তো রয়েছেই। ওটা দিয়ে উনি আশেপাশে ধরছেন, কোথাও তো কোনো মানুষজনকে দেখতে পাচ্ছেন না। উনি চিন্তা করলেন কি ব্যাপার, রাতের বেলা কে এসে মজা করলো আমার সাথে। উনি রাগ করে ঘরে ঢুকে দরজার সিটকেনিটা আসলে ওইভাবে লাগান নাই, উনি জাস্ট খালি একটু ক্লোজ করে দিয়েছেন। এরপর ওনার মাথার কাছে টর্চ লাইটটা রেখে উনি আবার ওনার শোবার জায়গাতে শুয়ে পড়েছেন। উনি ঘুমিয়েও গেছেন। বেশ কিছুক্ষণ পর উনি একটা
একটা ভয়ঙ্কর জিনিস অনুভব করেন। সেটা হচ্ছে যে ঘুমের ঘোরে উনি কি করেছেন, একটা হাত এক সাইডে চলে যায়, মানে ওনার পাশে চলে যায়। পাশে যখনই গিয়েছে উনি বুঝতে পারেন এইখানে কি একজন শুয়ে আছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে কে শুইল, এখানে তো কারো থাকার কথা না। উনি শোয়া অবস্থাতে কি করছেন, ওনার হাত দিয়ে হাত রাখছেন, মানে যিনি শুয়ে আছেন তার শরীরের উপর হাত দিচ্ছেন। দেখলেন যে হাত আছে, আবার ওনার পাটা একটু ওইদিকে দিয়ে দেখছেন যে এই লোকটার পা আছে কিনা, দেখা গেল পা আছে, বোঝা যাচ্ছে যে পরনে একটা লুঙ্গির মতো কিছু একটা আছে। তো উনি যখন হাতের কনুয়ের কাছ থেকে হাতাচ্ছেন, হাতাতে হাতাতে যখন কাঁধ বরাবর এসেছেন, গলার কাছে এসেছেন, গলা থেকে যখন মাথার দিকে এসেছেন, তখনই উনি পান প্রচন্ড রকমের ভয়। কেননা গলার কাছে আসার পর তো মাথা থাকার কথা, গোল আকৃতির বা লম্বা আকৃতির যেরকমই হোক, মানুষের মাথা যেরকম হয়। উনি দেখেন গলার পরে আর কোনো মাথার অংশ নাই। উনি তো পেয়েছেন প্রচন্ড রকমের ভয়। প্রথমে মনে করছেন হয়তো বা ঘুম ভেঙে উনি হাতড়াচ্ছেন অন্ধকারের ভিতরে, এই জন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না। তাই বলে কি মাথা থাকবে না? হাত পা স্বাভাবিক মানুষের মতো। অনেক সময় আমরা ঘটনায় শুনি না যে লোমশ, এরকম কিছু না, স্বাভাবিক মানুষ যেরকম হয়, অন্ধকারে যদি তাদের শরীরে আমরা হাত দিই ওরকমই মনে হচ্ছে, কিন্তু মাথা নাই। উনি চিন্তা করলেন, যারে এই জিনিসটা এখানে কিভাবে আসলো। উনি তো প্রচন্ড রকমের ভয় পাচ্ছেন। ভয়ে ওনার মাথার কাছে থাকা টর্চ লাইটটা জ্বালাবেন সেটার সাহস উনি পাচ্ছেন না। উনি তো দোয়া দরুদ পড়ছেন বিড়বিড় করে, যা উনি জানেন। এইভাবে 30 মিনিট চলে যায়। এই 30 মিনিটের মধ্যে উনি মাঝে মাঝে আবার পা দিয়ে সাইডে একটু টাচ করে দেখছেন যে ওই অভাবটার পায়ের অংশে তার টাচ লাগে কিনা। উনি দেখলেন যে পায়ের অংশে তার টাচ লেগেছে, তার মানে হচ্ছে ওই জিনিসটা এখনো যায়নি। উনি তো আরো ভয় পাচ্ছেন যে এত দোয়া দরুদ পড়ছি, যায় না কেন, টর্চ লাইটও জ্বালানোর সাহস পাচ্ছেন না। এইভাবে প্রায় 30 মিনিট পার হয়ে যায়। উনি তখন একটা চিন্তা করেন যে এই জিনিসটা যাচ্ছে না রে, ভূতেরা নাকি লোহা দেখলে ভয় পায়। দেখি একটা কাজ করি তো। ওনার মাথার কাছেই একটা কাঁচি ছিল, কাঁচিটা ওই পাশে যে বেড়া ছিল ওই বেড়ার দিকে গোজা ছিল। এটা ওনার আইডিয়া ছিল যে কোন জায়গাটাতে আছে। উনি এক হাত সরিয়ে ওই কাঁচিটা ধরার চেষ্টা করছেন। উনি এটাও বুঝতে পারছিলেন যে নিশ্চয়ই এই জিনিসটা দেখছে যে আমি কাঁচিতে হাত দিচ্ছি, এখন যদি কিছু বলে ওঠে বা আমার গলা চেপে ধরে, আমার তো মরণ ছাড়া আর কোনো উপায় নেই। এরপর উনি সাহস করে আস্তে আস্তে কাঁচিটা হাত দেন। কাঁচিটা হাতে নেওয়ার পর উনি কি করেছেন, ওই কাঁচিটা হাতে নিয়ে ওই যে অবয়বটা ওনার পাশে শুয়ে আছে এইটার উপরে কাঁচি দিয়ে টাচ করেছেন। যেই না টাচ করেছেন, হঠাৎ করে মনে হইল যে ওনার ওই টং ঘরের যে দরজা উনি সিটকানি লাগান নাই, ক্লোজ করে রেখেছিলেন, ধরাম করে ওই দরজাটা খুলে গেল আর একটা দমকা বাতাস ওই দিক দিয়ে বের হয়ে গেল। এরপর উনি টর্চ লাইটটা চালিয়েছেন। উনি দেখলেন যে না, ওনার রুমে কেউ নাই। উনি বুঝতে পারলেন যে জিনিসটা চলে গেছে। তাড়াতাড়ি উঠে উনি দরজাটা লাগিয়ে শুয়ে শুয়ে আল্লাহর নাম নেওয়া শুরু করেছেন। আর তোমার ঘুম আসে না, ঘুম আসে না। রাত তখন 3:30টার বেশি বাজে আনুমানিক। তখন বাইরের থেকে ওনাকে কেউ ডাকছে, হে সৌরভ, এই সৌরভ, আমাকে তো শুইতে দিলি না রে, আমাকে তো শুইতে দিলি না, বললাম যে আমার একটু ঘুমাইতে দে। এই কথা শোনার পর সোহরাব চাচার হয়ে গেছে রাগ। উনি তো এমনি সাহসী মানুষ ছিলেন, ওই রাত্রে ওইভাবে উনি ভয় পেয়েছেন, এখন আবার বাইরে থেকে ডাকছে। উনি কি করেছেন, হাতে কাঁচিটা নিয়ে টর্চ লাইটটা নিয়ে দরজা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে বের হওয়ার পর দেখেন কেউ নাই, শুনশান নীরবতা চতুর্দিকে। তবে অন্যান্য ঘের যেগুলো রয়েছে সেখানে টংঘর রয়েছে, সে তার ভিতরে মানুষ আছে। তবে একটা ঘের কিন্তু বড় এরিয়া নিয়ে হয়, যার কারণে প্রচন্ড জোরে যদি কেউ চিৎকার দেয় তাহলে হয়তো ওই ঘেরের ভিতরে থাকা সেই শব্দ কেউ শুনবে। তো উনি আর ডাকাডাকি করেন নাই। তো উনি যখন টর্চ লাইট মারছিলেন, মারতে মারতে অনেক দূরে ওই যে শ্মশানটা রয়েছে, শ্মশানটা যে অনেক দূরে এটাও বলা যাবে না, যেহেতু ঘেরগুলো বড় বড় হয় সেই অর্থে অনেক দূরে। তবে শ্মশানের ওই জায়গাটা স্পষ্টভাবে দেখা যায়। একটা ঘেরের পরেই তো ওনার ঘের, আর ওনার ঘের থেকে একটা ঘের পরে হচ্ছে শ্মশান।
তার মানে শ্মশান এবং ওনার ঘেরের মাঝখানে একটা ঘের রয়েছে। উনি দেখেন ওই চাঁদের আলোতেই দেখা যাচ্ছে, চাঁদের আলো যতটুকু ছিল তাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে ওই জিনিসটার উপরে কেউ আবার আলো ফেলে রেখেছে, যার কারণে আরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই জিনিসটা ওই শ্মশানে একটা গাছের উপরে বসে আছে, পা দুলাচ্ছে। আর ওই জিনিসটার আকার আকৃতি কিন্তু স্বাভাবিক মানুষের হাতে নাই, অনেক বিশাল দেহি একটা অবয়ব, তবে এটার যে মাথা নাই এটা বোঝা যাচ্ছে। ওই অবয়বটা কথা বলছে, এ সোহরাব, আমাকে তো তোর সাথে শুইতে দিলি না রে, আমারে তারাই দিলি, কাজটা কি ভালো হইলো? আমি তোর কি করছিলাম? কোনো ক্ষতি করছি? একটু ঘুমাইতামই না তোর পাশে। তো এইটা যখন উনি দেখেছেন, উনি দ্রুত ঘরে চলে আসছেন। ঘরে আসার পর আবার দরজা বন্ধ করে দিয়ে উনি তো শুয়ে পড়ছেন। ঘুম তো এমনিতে আসছিল না, তারপর আবার বারবার এই ঘটনা। এরপর যে আসলে কি হয়েছে উনি বলতে পারেন না। এদিক ফজরের নামাজের পর পরই উনি তো বাড়িতে চলে যান। সকাল 9টা পার হয়ে 10টা বেজে যায়, উনি বাড়িতে আসেন না। তখন বাড়ির লোকজন খোঁজ খবর নেয়ার জন্য যখন ওই বাসা বা ওই টং ঘরের কাছে এসেছেন, তখন দেখে এটা ভিতর থেকে বন্ধ, ডাকাডাকি করা হচ্ছে, কোনো সারা শব্দ নাই। এরপর দরজা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে, দেখা গেল যে উনি অজ্ঞান হয়ে গেছেন। তখন ওখান থেকে তাকে ধরাধরি করে যখন নিয়ে আসা হয়, ওনার যখন জ্ঞান ফেরে উনি তখন দেখেন উনি ওনার নিজের ঘরে আছেন। তো কি হয়েছে এটা যখন সবাই জানতে চেয়েছে, তখন উনি সব বিষয় খুলে বলেছেন যে ওনার সাথে তো এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনা তো ঘটেছে, এটা যখন জানাজানি হয়ে গেছে, কাছাকাছি একটা মসজিদের ইমাম সাহেব উনি এসেছিলেন, ওনাকে ঝাড়ফুঁক করে দেন। যখন উনি শুনলেন তখন উনি বললেন যে এই ঘটনা, ওই শ্মশানে একটা জিন আছে যেটার মাথা নাই, তবে জিনটা কখনো কাউকে মেরে ফেলেছে বা বড় ধরনের ক্ষতি করেছে এমন নজির নাই। জিনটা ওই রকম খারাপ না, তবে ওই গাছেই থাকে। তুমি যেহেতু আসা যাওয়া করো, মনে হয় তোমাকে ভয় দেখানোর জন্য এসেছিল, তবে এখন পর্যন্ত সে কাউকে মেরে ফেলেছে এমন রেকর্ড নাই, আর কাউকে মারাত্মকভাবে ভয় দেখিয়েছে এমন রেকর্ডও নাই। তবে যেহেতু তোমার এত কাছাকাছি চলে এসেছে, তুমি আবার কাঁচি দিয়ে তার শরীরকে টাচ করেছো, যার কারণে তোমার আপাতত রাতের বেলা ওইদিকে যাওয়ার দরকার নেই, অন্য লোক যাবে, আর যা করবার দিনের বেলা করে এসো। তো এরপর কিন্তু সোহরাব চাচা উনি রাতের বেলা আর ওখানে থাকেন নাই, অন্য লোক থেকেছে, তাদের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি। সোহরাব চাচা এখনো জীবিত আছেন, সুস্থ আছেন। তো ঘটনা যখন ঘটে তখন ওনার বয়স 40-45 বছর ছিল, সেই 2013 সালে। এখন ওনার বয়স তো আরো বেড়েছে। তো আল্লাহ তাআলাকে আরো সুস্থ রাখুন, ভালো রাখুন, আমরা এই দোয়া করি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন তো, রাতের বেলা আমরা শুয়ে আছি, শুয়ে থাকার পর হঠাৎ করে আমাদের হাত গেল এমন একটা জায়গায় যেখানে কেউ ছিল না, অর্থাৎ আমরা একা একাই শুয়েছিলাম। ঘুমের ঘরে এমন একটা জায়গায় হাত গেল, মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। আর হাতটাতে যখন আমরা বুঝতে পারলাম যে যে শুয়ে আছে তার মাথা নাই, কেমন ভয়টা লাগবে। তখন কি আমরা শুয়ে থাকতে পারবো? ওখানেই তো হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার মতো অবস্থা হবে। হয়তো আমরা কেউ কেউ তখন মরেও যেতে পারি ভয়ে। আল্লাহর অশেষ রহমতে এই সোহরাব চাচা যে সাহস ধরে রেখে দোয়া দুরুদ পড়েছিলেন, আর সাহস করে ওই কাঁচিটা যে ওই অবয়বের শরীরে টাচ করেছিলেন, এটা চিন্তা করলেই তো আমার ভয় লাগে। উনি সাহস করে কিন্তু আবার টর্চ লাইট জ্বালান নাই, অন্য কাজ করলেও টর্চ লাইট জ্বালাতে উনি ভয় পাচ্ছিলেন। যাই হোক, ঘটনা এ পর্যন্তই। ঘটনা দুটো কেমন লাগলো প্রিয় লিসেনার্স? ঘটনা দুটোই কিন্তু গ্রাম কেন্দ্রিক ছিল। আশা করছি ঘটনা দুটো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ। চলুন ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2023 সালের, যখন গ্রীষ্মকাল, তখন প্রচন্ড গরম তখন পড়ছিল, এরকম একটা সময় হয়েছিল। এক্সাক্ট মাসের নামটা বলতে পারেন নাই। ঘটনাটি ওনাদের গ্রামেরই ঘটনা। ঘটনাটি মূলত দুইজন ব্যক্তির সাথে ঘটেছিল। একজন বয়সে একদম ছোট, আর একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। ওই গ্রামে একজন মহিলা, যিনি পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে
আত্মহত্যা করে। আত্মহত্যাটা করার পর পরিবার থেকে যে কাজটি করে সেটি হচ্ছে যে খুবই দ্রুততার সাথে সেই লাশটি দাফন করে দেয়। কেননা তারা চাচ্ছিলেন না যে লাশটি এটা পোস্টমর্টেম হোক, পুলিশ আসুক, আইনি জটিলতা হোক, এটা চাচ্ছিলেন না। এটা যে আত্মহত্যা সেটা ওনারা খুব ভালো করেই জানেন। এর পেছনে কোনো হত্যার মোটিভ ছিল না। ওনাদের মোটামুটি জ্ঞাতসারেই এই মহিলা আত্মহত্যা করেছে। জ্ঞাতসারে বলতে এই অর্থে যে তিনি যে এই ধরনের একটা কাজ করবেন তেমন একটা হিন্টস আগে থেকে দিয়েছিলেন, যে আমি এত অশান্তি সহ্য করতে পারতেছি না, আমি হয়তো আত্মহত্যা করবো, এরকম কিছু বলেছিলেন আর কি। তো পারিবারিক কলহের জেরেই উনি আত্মহত্যা করেন। আর ওনাকে যদিও বা বিভিন্ন সময় কাউন্সেলিং করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে, আসলে উনি পারিবারিক প্রেশারটা নিতে পারেন নাই, যার কারণে উনি আত্মহত্যা করেছিলেন। পরিবারের সদস্যরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ঝামেলা করতে চান নাই, বিধায়ী খুবই দ্রুততার সাথে লাশটা দাফন করে দেয়া হয়। ওই রাত্রেই কিছু ঘটনা ঘটে, তবে সেটা অল্প কিছু মানুষের মধ্যেই ছিল। যেমন এশার নামাজের পর লাশটির দাফন যখন হয়ে গেছে, ওই রাত্রে যখন অনেকেই গভীর রাত্রে বিশেষ করে বাড়িতে ফিরছিলেন, তখন ওনারা ওই কবরের পাশে, যেটা নতুন কবর হয়েছে, গ্রামের বেশ কিছু লোকজন তো জানতেন না যে এইখানে একটা কবর হয়েছে। আত্মহত্যা করেছে হয়তোবা আসরের পর, এরপর এশার নামাজের যখন ওয়াক্ত হয়েছে নামাজ শেষেই দাফন করে দেওয়া হয়েছে, বা মাগরিবের আগে আত্মহত্যা করেছে, এশার নামাজের পরপরই দাফন করে দেওয়া হচ্ছে। মানে হচ্ছে লাশটা নামানো, কিছু সময় অপেক্ষা করা, তারপর লাশ গোসল করানো, এতটুকু করতে যতটুকু সময় লাগে। তো গ্রামের অনেক লোকই তো বাইরে বেরিয়েছিলেন, যারা তখনও বাড়িতে ফেরেন নাই। আর 2023 সাল তো খুব বেশি দিন আগের কথা তো আর না। তখন তো বেশ চারদিকে আলো, অটো রিক্সা চলাচল করছে, যাতায়াত ব্যবস্থাও ভালো, লোকজন তো গভীর রাত্রে আসা যাওয়া করছে। তো অনেকেই কিন্তু জানতেন না যে গ্রামে একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে আর এত দ্রুততার সাথে কবরও দেওয়া হয়েছে। যখন কিছু লোকজন ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তখন ওনারা দেখেছিলেন যে কবরস্থানের কাছে একটা সাদা কাপড় পরা ব্যক্তি, এটা যে পুরুষ না এটা বোঝা যাচ্ছে, একটা নারী অবয়বী হবে, ঘোরাফেরা করছে। তো ওনারা এটা দেখে খুব বেশি আসলে মাথা ঘামান নাই, ওনারা ওনাদের মতো চলে গেছেন। এমনটা কিন্তু ওই রাত্রে হয়েছে। তো এই ঘটনার খুব একটা আলোচনা শোনা যায় নাই 14 থেকে 15 দিন। কেউ কেউ এটা নিয়ে আলোচনা করেছেন, তবে সেটা অতটা মুখে মুখে ছড়ায় নাই। 14 থেকে 15 দিন পরে ঘটে একটি ভয়ঙ্কর ঘটনা। ওই গ্রামের একটি ছেলে, ওই কবরস্থানের কাছাকাছি ওর বাড়ি, ওর বাড়ির পাশেই রয়েছে একটি আখ ক্ষেত। তখন আখ হয়েছে, তো সে মাঝে মাঝেই ওই আখ ক্ষেত থেকে আখ ভেঙে নিয়ে এসে খেত। দিনের বেলা তখন জোহরের আজান দিয়েছে কি দেয় নাই, বা দিবে দিবে ভাবে, এরকম একটা সময় আর কি। তো ছেলেটা বাড়ির কাউকে কিছু না বলে আখ ক্ষেতের দিকে এগিয়ে গেছে। ছেলেটার বয়স 10 থেকে 12 বছর হবে, 12 বছরের উপরে হবে না আর কি, 10 বছরের কম হবে না, ওর বয়সের রেঞ্জটা 10 থেকে 12 বছর আর কি। ও তো মাঝে মাঝে আশেপাশে যায়, গ্রামের ছেলে পেলে তো সবসময় আশেপাশে একা একাই ঘুরে অভ্যস্ত, যার কারণে বাড়ির পেছনে যাবে আখ খেতে, সবসময় তো আখ ক্ষেত থেকে আখ ভেঙে নিয়ে এসে খাই, এটা তো আর কাউকে বলে যাওয়ার প্রয়োজনীয়তা নাই। সে ওরকম চিন্তা করেই আখের খেতে গিয়েছে। তো আখের খেতে যখন গিয়েছে, ও দেখছে যে কোন আখটা ভাঙা যায়। তো এরকম দেখে দেখে সে একটু ভেতরের দিকে চলে গেছে। আখ ক্ষেত আমরা যারা দেখেছি, বিশেষ করে এই গ্যান্ডারি আখ যেগুলো, সেগুলো কিন্তু একরকম ভাবে দাঁড়িয়ে থাকে। আবার কিছু দেশি আখ আছে, এক একটা জায়গায় এক এক নাম আর কি, সেগুলো অনেক সময় 5-6টা একসাথে
এক করে মাঝখানে আখের যেই পাতা রয়েছে এটা দিয়ে একটু গিট দিয়ে রাখা হয়। তো ওই আখটা এরকমই ছিল, দেশি আখ আর কি, যেগুলো খুব শক্ত হয়, শক্ত টাইপের হয়। গ্যান্ডারি আখ তো একটু নরম। তো ও দেখছে যে কোনটা ভাঙা যায়, তো এরকম দেখতে দেখতে সে একটু ভেতরের দিকে চলে গেছে আখ ক্ষেতের। যখন সে ভেতরের দিকে গিয়েছে তখন খসখস খসখস শব্দ হচ্ছে, মনে হচ্ছে সামনে থেকে খুব দ্রুত খসখস শব্দ করে এগিয়ে আসছে। তখন ও সামনের দিকে যখন তাকিয়েছে যে আওয়াজটা কে করছে, প্রথম দিকে চিন্তা করেছে যে কোনো মানুষজন হয়তো বা ঢুকেছে, এরকমই হবে। আর আখ ক্ষেতটা ওদের নিজেদেরই, এই জন্য ওর কিন্তু কোনো ভয় ডর ছিল না। এমন না যে সে অন্যের আখ ক্ষেতে ঢুকে আখ চুরি করতে গেছে, যার কারণে ওর মনের মধ্যে তো কোনো ভয় ডর নাই। সে আরো চিন্তা করছে আমাদের আখ ক্ষেতের ভিতরে কে আসলো রে। ও যখন তাকিয়েছে ও দেখে সামনে আখ যেগুলো রয়েছে গুটি গুটি করে বাঁধা আর কি, এগুলো মনে হচ্ছে সরে সরে যাচ্ছে, মনে হচ্ছে যে অনেক উঁচু কোনো কিছু ওর দিকে এগিয়ে আসছে। আর এই ধরনের শব্দ যেরকম হয় আর কি, বিশেষ করে ওখানে শুকনো শুকনো আখের পাতা ছিল যেগুলো, ওখানে খসখস শব্দ হচ্ছে। আর আখ নড়াচড়া হলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে। এরকম শব্দ হতে হতে ওর দিকে এগিয়ে আসে, তখনও বুঝতে পারছে না যে কি এগিয়ে আসছে। হঠাৎ করেই ওর সামনে ভয়ঙ্কর একটা জিনিস এসে উপস্থিত হয়। দেখে সাদা কাপড় পরা একটা মহিলা, যার মাথার চুলগুলো বেশ লম্বা আর ধবধবে সাদা। মহিলাটা এইভাবে এগিয়ে এসে ওর থেকে 10 থেকে 15 হাত দূরে প্রথমে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পর এত বিশাল একটা হা করে, মনে হচ্ছে ওর মতো 3-4টা ছেলে ওই মুখের মধ্যে ঢুকে যাবে। এরকম বিশাল একটা হা করে ওর দিকে মাথাটা এগিয়ে আনতে শুরু করে। তখন ও ওখান থেকে দৌড় দেয়। দৌড় দিয়ে সে ওই আখ ক্ষেত থেকে বের হয়ে চলে আসছে। আখ ক্ষেত থেকে বের হওয়ার পর তখন ও দেখে যে আরো কিছু মানুষ তারা তাদের বাড়ির দিকে যাচ্ছিল। ওই সময়টা দুপুরবেলা, তো যারা সকাল থেকে মাঠে কাজ করছিলেন তারা কিন্তু দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে যাচ্ছিলেন। অনেকেই বাড়ি তো আশেপাশেই আর কি, যাদের বাড়ি একটু দূরে তারা খাবার সাথে নিয়ে আসছিলেন। তো তারা দেখেন যে ওই ছেলেটা এইভাবে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে। আর ওই ছেলেটাও যখন দেখেছে কিছু মানুষজন, সে আর বাড়িতে না গিয়ে ওই লোকগুলোর কাছে গিয়েছে। তখন ওই লোকগুলো জিজ্ঞেস করছে, কিরে তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন, কি হয়েছে? তখন বলে যে কাকা কাকা, এই যে এই ক্ষেতের মধ্যে কি যেন একটা বিশাল বড় মুখ হা করে আমাকে খাওয়ার জন্য আগে আসছে। তখন ওনারা ওই দিকটাতে যান, তবে ওই দিকটাতে ওনারা কিছু না দেখলেও এই আখগুলো যে সরানো হয়েছে, অর্থাৎ ভারী কোনো কিছু যে ওই দিক দিয়ে এসেছে, এরকম একটা আলামত ওনারা বুঝতে পেরেছিলেন। তবে কোনো পায়ের ছাপ সেখানে দেখা যায়নি। ছেলেটাকে তো তারা বাড়িতে নিয়ে আসেন, বাড়ির সদস্যরাও জিজ্ঞেস করে, ছেলেটা একই কথা বলে। তো ছেলেটা কিন্তু মারাত্মক ভয় পেয়েছিল, আর ভয় পাবার কারণে সে 4 থেকে 5 দিন জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় মসজিদের ইমাম সাহেব উনি এসে ছেলেটাকে ঝাড়ফুঁক করে দেন। আল্লাহর রহমতে ছেলেটা সুস্থ হয়ে যায়। তবে ভয়ের যে একটা ব্যাপারটা, যেটা ওর মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল, ওর স্বাভাবিক হতে অনেকটাই সময় লেগে যায়। তো যাই হোক, এটা তো গেল এই ছেলেটার সাথে ঘটে যাওয়া ঘটনা। হুজুর এসেছিলেন ঝাড়ফুঁক করার জন্য। এবার চলে যাই এই হুজুরের ঘটনার সাথে। এই যে হুজুর, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম, সবাই হালিম হুজুর বলেই ডাকতেন। উনি স্থানীয় মসজিদের ইমাম সাহেব ছিলেন, আর একজন পরহেজগার ভদ্র মানুষ হিসেবেও এলাকার সকল মানুষই তাকে ভালোবাসতেন। হুজুর উনি মসজিদের পাশেই একটি ছোট ঘরে থাকতেন। এই ঘরটা মসজিদ কমিটি তৈরি করে দিয়েছিল যে ইমাম সাহেব থাকবেন বলে। মসজিদ যেটা, এই মসজিদ থেকে 15-20 হাত দূরে ওই ঘরটার অবস্থান। উনি মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করছিলেন,
কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না, কোনো প্যারানরমাল বিষয়গুলোর অভিজ্ঞতাও ওনার আসলে ওখানে এসে ওইভাবে হয়নি। গ্রামের মানুষজন ওনাকে খুব ভালোবাসেন, সম্মান করেন, বেশ ভালোই চলছিল ওনার। এই যে যেই মহিলা যিনি সুইসাইড করেছিলেন, উনি সুইসাইড করার 40 দিনের মাথায়, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, চল্লিশা বলে যেটাকে, তো এই চল্লিশার একটা দাওয়াত পান। আর এই দাওয়াতটা হচ্ছে এশার নামাজের পর। তো উনি এশার নামাজ পড়ে যে পথ দিয়ে ওই বাড়িতে যাবেন, সেটা কিন্তু ওই যে যেই কবরটা ওই মহিলার, সেই কবরের পাশ দিয়ে তাকে যেতে হবে। যদিও বা মসজিদটা ওই গ্রামের মেইন রাস্তার সাথেই, কিন্তু ওই বাড়িতে যেতে হলে ওই কবরের পাশ দিয়ে যেতে হয়। তো উনি এশার নামাজ পড়িয়ে ওই বাড়িতে গিয়েছেন, কোনো সমস্যা হয়নি। ওই বাড়িতে যাবার পর উনি সেখানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেছেন, এরপর খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়া করার পর উনি আবার ওই মসজিদের দিকে আসা শুরু করেছেন। এখন আসার পথ তো ওই যাবার সময় যে পথটা হয়েছিল সেটাই। উনি যখন ওই দিক দিয়ে আসছিলেন, ওই যে কবরস্থান, যেটা ওই কবরস্থানের ওই কবরটা যখন উনি ক্রস করছিলেন, তখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডেকে ওঠে, হালিম, এই হালিম। উনি এই ডাক শুনে পেছন দিকে তাকান, তবে পেছনে উনি কাউকে দেখতে পান না। চিন্তা করলেন যে মনের ভুল টুল নাকি, হতেও পারে। উনি আবার পথ চলা শুরু করলেন। 5-6 কদম আগানোর পর আবার পেছন থেকে ডেকে ওঠে, হালিম, এই হালিম। তো হালিম হুজুর উনি পেছন দিকে তাকিয়েছেন। তাকানোর পর এবারও কাউকে দেখেন না। উনি চিন্তা করলেন যে মনে হয় কেউ দুষ্টুমি করছে। এই গ্রামে আবার ওনার বেশ ভালো বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল, খুব ভালো মানুষ ছিলেন, অনেকের সাথে ভালো সম্পর্ক ছিল। চিন্তা করেছেন যে কেউ আমার সাথে দুষ্টুমি করে কিনা, এই চিন্তা করে উনি আবার সামনের দিকে আগানো শুরু করেছেন। এবার আবারও তাকে ডাকছে, হালিম, এই হালিম। এবার উনি পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, এইবার ওনার পিলে চমকে যায়। উনি দেখেন সাদা কাপড় পরা, তারপর সাদা চুল, বেশ লম্বা লম্বা সাদা চুল, এরকম একটা মহিলা। মহিলাটা যখন তার সামনে এসে দাঁড়িয়েছে, এরপর ওই হালিম হুজুর বুঝতে পারেন যে এটা হচ্ছে সেই জিনিসটা, যেই জিনিসটাকে ওই 10-12 বছর বয়সী বাচ্চাটা দেখেছিল দিনের বেলা আখ ক্ষেতের ভেতরে। আর সেই ছেলেটাকে উনি ঝাড়ফুঁক করে এসেছিলেন। এই জিনিসটা নিশ্চয়ই এইটা। ওই সময় ওই অবয়বটা আবার ওই হালিম হুজুরের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে হালিম, তোকে আমি যেটা বলছিলাম সেটা তো শুনলি না। হালিম হুজুর এই কথা শোনার পর উনি চিন্তা করছেন যে এ আবার আমারে কি বললো, আমি আবার কি শুনলাম না। তখন হালিম হুজুর চিন্তা করেন যে এই জিনিসটার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, এখন দেব দৌড়। তখন ওই অবয়বটা আবার বলে ওঠে, হ্যাঁ রে হালিম, আমি যা বললাম তা তো শুনলি না। অবয়বটা এবার যখন কথাটা বলে ওঠে, মনে হলো এর মুখটা অনেক বড়। কথা বললে মুখটা এত বিশাল বড় হয়ে যায়, এত বড় হা হয়ে যায়, মনে হয় এর ভিতরে কয়েকটা মানুষ অনায়াসে ঢুকে যেতে পারে। যখন এইটা উনি দেখলেন, প্রথমবার কিন্তু এটা দেখেন নাই, দ্বিতীয়বার এটা উনি দেখেছেন। এইটা দেখার পর উনি ঘুরে দিলেন এক দৌড়। যখন উনি দৌড় দিয়েছেন, উনি চিন্তা করছেন যে বেঁচে গেছি, কারণ কাছাকাছি কয়েকটা বাড়ি আছে। কিন্তু না, উনি যখন দৌড় দিয়েছেন, হঠাৎ করে ওনার পায়ের গোড়ালিতে মনে হলো অনেক শক্ত একটা বড় হাত খপ করে ধরে ফেললো। যখনই খপ করে ধরে ফেলেছে, তখন তো উনি আর ব্যালেন্স রাখতে পারেন নাই নিজের শরীরের। দৌড়ানো অবস্থায় যদি হঠাৎ করে কেউ পা চেপে ধরে, তখন কি মানুষ ব্যালেন্স রাখতে পারে? পারে না। উনি মাটির উপর হুড়মুড় করে পড়ে যান। হুড়মুড় করে পড়ে যাবার পর উনি ওনার পাটা ছাড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু না, উনি পাটা ছাড়াতে পারছেন না। মনে হচ্ছে ওনাকে পেছন থেকে টেনে হিঁচড়ে কেউ নিয়ে যাচ্ছে, পা ধরে ওনাকে টানছে পেছন দিকে, উনিও পেছন দিকে চলে যাচ্ছেন। ওই অবস্থাতেই উনি কোনো রকমে যতটুকু আল্লাহর নাম স্মরণ করা যায় সেটা স্মরণ করে পাটা ছাড়ানোর যখন চেষ্টা করেছেন, তখন উনি ছাড়াতে সক্ষম হন আল্লাহর রহমতে।
এরপর উনি উঠে আবার দিয়েছেন দৌড়। তবে এবার আর পেছন থেকে কেউ খপ করে ধরে নাই। তবে উনি ভয় পাচ্ছিলেন, এই বুঝি তার কাঁধের উপরে খপ করে কেউ ধরে, অথবা ঘাড়ের উপরে খপ করে ধরে, অথবা আবারও পায়ে খপ করে ধরে। কিন্তু আল্লাহর রহমতে এরকমটা হয়নি। উনি একটি কাছাকাছি বাড়িতে ঢুকে পড়েন আর সবাইকে ডাকতে থাকেন। লোকজন তো তখন জেগেই ছিল, রাত তো তখন বেশি হয় নাই। সবাই তো ইমাম সাহেবকে দেখে চমকে ওঠেন যে হুজুর আপনি এত রাত্রে এইভাবে চিৎকার করছেন, ঘটনা কি? তখন হুজুর একটু স্বাভাবিক হয়ে সব কথা খুলে বলেন। লোকজন বের হয়ে আসে, বের হয়ে এসে খোঁজাখুঁজি করে। স্বাভাবিকভাবেই আর কাউকে তো দেখা যাবে না, কারণ লোকজন আসলে তো এই জিনিসগুলো থাকেও না, অধিকাংশ সময় এটাই ঘটে। তো লোকজন কি করে, হুজুরকে তার ঘর পর্যন্ত দিয়ে আসে, মানে মসজিদের পাশে যে ঘরটা ছিল যেটাতে উনি থাকতেন। তো উনি ঘরে গিয়েছেন, উনি রাত্রে শুয়েছেন। গভীর রাত্রে ওনার ঘুম ভেঙে যায় কারো হাঁটাহাঁটির শব্দে। মনে হচ্ছে যে ওনার ঘরের পাশ দিয়ে কেউ হাঁটছে। তবে এই হাঁটাহাঁটির শব্দ ওনার জন্য আসলে নতুন কিছু ছিল না, কেননা রাস্তার পাশেই তো মসজিদ, আর ওখানেই তো ওনার থাকার ঘর। তাই রাস্তা দিয়ে যদি কোনো বাইক যায়, অটোরিকশা যায়, সেই শব্দ কিন্তু ওনার কানে আসে, আর সেই শব্দে রাতের বেলা তার ঘুমও ভেঙে যায়। আর গভীর রাত্রেও ওদিক দিয়ে অনেক লোকই চলাচল করে, যার কারণে এটা নতুন কিছু না। তবে উনি প্রথম রাত্রে এই বিষয়টা স্বাভাবিক মনে করলেও দ্বিতীয় রাত্রে যখন একই শব্দ শুনেছেন, উনি খেয়াল করলেন যে এটা রাস্তার সাইড থেকে আসছে না, শব্দটা আসছে রাস্তার অপোজিট সাইড থেকে, অর্থাৎ রাস্তার যেই পাশে ঘর সেখান থেকে না, যেই পাশে কোনো কিছু নাই, ঝোপঝাড়, মনে হচ্ছে ওই দিক থেকে শব্দটা আসছে। উনি তো অবাক হলেন, ঘটনা কি? তবে উনি এটা ওই রাত্রে দেখতে বের হন নাই। এরকম কয়েক রাত চলার পর উনি এক রাতে দেখতে বের হয়েছেন, ঘটনাটা কি। উনি বের হওয়ার পরও কিছু দেখেন না। উনি যখন ঘরে ঢোকেন তখন আবার হাঁটাহাঁটির শব্দ শোনা যায়, আবার বের হন, কিছু দেখেন না। একটা পর্যায়ে বিরক্ত হয়ে উনি আবার ঘরে ঢুকে শুয়ে পড়েন। এরকম হয়েছে বেশ কয়েক রাত। এক রাত্রে হয় কি, ইলেকট্রিসিটি চলে যায়। উনি যদিও বা রুমের দরজা জানালা বন্ধ করেই ঘুমাতেন, দরজা তো খোলা রাখার প্রশ্ন আসে না, জানালা মাঝে মাঝে খোলা রাখতেন। তবে এই টাইপের ঘটনার কারণে উনি বেশ কয়েক রাত জানালা বন্ধ রেখেছিলেন। তবে এক রাত্রে ইলেকট্রিসিটি চলে গেছে, গরমও পড়েছে বেশ। ওই রাত্রে উনি জানালা খোলা রাখতে বাধ্য হয়েছিলেন। তো জানালার পাশেই শুয়েছিলেন, একটা হাত পাখাও ছিল, কারণ ফ্যান তো চালানো যাচ্ছে না, ইলেকট্রিসিটি নাই। হাত পাখা দিয়ে বাতাস করছেন নিজেকে। কোন একটা সময় উনি ঘুমিয়ে পড়েন। ওনার ঘুম ভেঙে যায় এক ধরনের গোংরানির আওয়াজে। গোংরানির আওয়াজ কোথা থেকে আসে? উনি ঘুম থেকে উঠে খাটের উপর বসে চিন্তা করছেন আওয়াজটা কোন দিক থেকে আসছে। উনি বুঝতে পারলেন আওয়াজটা ওনার মাথার কাছে জানালাটা খোলা আছে, ওই দিক থেকেই আসছে। তো উনি উঠেছেন যে কি ব্যাপার, আওয়াজটা কে করে। চিন্তা করেছেন হয়তোবা কুকুর করছে, কেননা অনেক সময় দুটো কুকুর যদি মুখোমুখি হয় তখন কিন্তু এরকম শব্দ করে। এই চিন্তা করে উনি জানালার দিকে যখন তাকিয়েছেন, শুরুতে অবশ্য কিছু দেখেন নাই। উনি একটু মাথাটা বের করেছেন যে জিনিসটা কি, কিসের শব্দ করে। দূর থেকে তো আসলে বোঝা যায় না, অন্ধকার, জানালার শিক আছে। এখন একদম শিকের কাছে যখন মাথাটা নিয়ে আসছেন, নজরটা বের করেছেন যে বাইরে কি এরকম আওয়াজ করছে, তখন হঠাৎ করে ওনার চোখের সামনে একটা জিনিস চলে আসে। মানে এই নাই, হঠাৎ করে সামনে চলে আসছে। আর সেই জিনিসটা হচ্ছে সেই সাদা শাড়ি পরা, সাদা চুলওয়ালা, লম্বা মুখের সেই মহিলাটা। এসেই বলছে, কি রে হালিম, তোকে কি বলছিলাম, কথা তো শুনলি না। হঠাৎ করে চোখের সামনে যখন এরকম ভয়ঙ্কর জিনিসটা চলে আসছে, উনি ধর্মর করে বিছানার থেকে লাফিয়ে নিচে পড়ে যান। এরপর উনি দরজা খুলে উনি দৌড় দিবেন এরকম চিন্তা করেছেন। উনি যখন দরজা খুলে দৌড় দিবেন, উনি চিন্তা করলেন যে দরজা খুলে আমি যাবো ওটা কোথায়, এই জিনিসটা তো বাইরেই দাঁড়ায় আছে। উনি চিন্তা করলেন যে জানালাটা বন্ধ করে দিয়ে, এখন জানালার কাছে তো এই জিনিসটা, জানালা বন্ধ করবেন কিভাবে। উনি যখন ঘুরে আবার জানালার দিকে তাকিয়েছেন, তখন দেখেন
ওই জিনিসটা নাই। তখন উনি দ্রুত জানালা বন্ধ করে দেন। জানালা যখন উনি বন্ধ করতে যাচ্ছিলেন, তখন ওনার কাছে মনে হয় যে এখনই যদি আবার সামনে চলে আসে। এই জন্য ওনার হাতের কাছে থাকা একটা শক্ত জিনিস, লম্বা জিনিস, ওটা দিয়ে জানালাটা ক্লোজ করেছিলেন। এরপর উনি জানালাটা লক করে দিয়েছিলেন। তীব্র গরমে উনি ঘেমে যাচ্ছেন, তারপরও বাইরে বের হতে পারছেন না। তবে ওই রাত্রে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু সমস্যা হলো যে উনি ওই রাত্রে এতটাই ভয় পেয়েছিলেন, উনি সিদ্ধান্ত নিলেন উনি এই গ্রামে আর থাকবেন না। পরদিন ফজরের নামাজের পরপরই উনি মসজিদ কমিটির যারা যারা ওই সময় ফজরের নামাজে আসলেন তাদেরকে জানিয়ে দেন যে উনি এইখানে আর চাকরি করবেন না, উনি এলাকায় চলে যাবেন। ওনার কিছু পারিবারিক কাজ পড়ে গেছে, উনি আর দূরে থাকতে পারছেন না। লোকজন বললেও যে আপনি কেন চলে যাবেন, আপনি যান, পরিবারকে সময় দিয়ে আসেন, আমাদের তো স্থানীয় একজন মুয়াজ্জিন সাহেব আছেনই, উনি আপনার অনুপস্থিতিতে কাজ চালিয়ে নেবেন, আপনি যান। কিন্তু হুজুর বললেন যে না, আমি একবারেই চলে যাব, এখান থেকে বিদায় নিব। লোকজন তো তাকে ছাড়তে চায় না। তারপরও উনি পারিবারিক বিভিন্ন এক্সকিউজ দিয়ে ওই দিনই চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছিলেন। তবে যাবার আগে উনি স্থানীয় যিনি মুয়াজ্জিন সাহেব ছিলেন তার কাছে ওই রাত্রের ঘটনা বলেছিলেন। বিশেষ করে ওই রাত্রের ঘটনা তো আছেই, সেই সাথে অন্যান্য রাতে এই যে হাঁটাহাঁটির যে শব্দটা উনি পেতেন সেই কথাগুলো বলেছিলেন, যার কারণে সেই কথাগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে জেনেছি। এখনো নাকি ওই কবরের পাশে ওই অবয়বটাকে মাঝে মাঝেই কেউ কেউ দেখে। 2023 সালের ঘটনা, এখন 2025 সাল, 2 বছর প্লাস হয়েছে। তো এটা এখনো নাকি চলমান রয়েছে। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন, কেউ জানালা খুলে শুয়ে রয়েছে, হঠাৎ করেই জানালার পাশে কোন একটা আওয়াজ, দেখতে গেল যে আওয়াজটা কে করেছে। জানালা দিয়ে তাকালে দেখা গেল যে কেউ নাই। ওই সময় যদি হঠাৎ করে সামনে একটা অবয়ব চলে আসে, তখন বুকের মধ্যে কি ধরনের একটা কম্পন অনুভূত হতে পারে একবার ভাবুন। এরকম একটা ভয়ঙ্কর ব্যাপার যদি কারো সাথে ঘটে, আর এটা যে আরো পরবর্তীতে ঘটবে না এর নিশ্চয়তা তো দেওয়া যায় না। তবে ওই অবয়বটা যে হুজুরকে কি বলেছিল সেটা কিন্তু হুজুর বুঝতে পারেন নাই। যে কিরে হালিম, তোকে তো বললাম, তুই তো আমার কথা শুনলি না। সে আসলে কি বলেছিল, কি শুনলো না, এই বিষয়টা উনিও বুঝতে পারলেন না। তবে হুজুর চলে যাবার পর ওনার সাথে এই রিলেটেড কোনো ঘটনা ঘটেছে কিনা সেই বিষয়ে আর জানা যায়নি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রবি ভাইকে ওনার পাঠানো এই ঘটনাটির জন্য। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারে শনি রাতের 33তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আসলে কখন ঘটেছিল এই সালটা বলা মুশকিল, কেননা ঘটনাটি যার সাথে ঘটে তার নাম আসলে বলতে পারেন নাই আয়াত ভাইয়ের বাবা, কারণ তার নামটা আসলে মনে নাই। তবে তার নাতির নাম জালাল, এতটুকু বলা চলে আর কি। তো যেহেতু নাম মনে নাই, এই জন্য একটা ছদ্ম নাম দিয়েছেন, আর সেই নামটা জাকির হোসেন। তো এই যে জাকির হোসেন, উনি একজন রাকি ছিলেন, অর্থাৎ উনি কবিরাজ গোছের একজন মানুষ ছিলেন। তাকে হুজুর বলে বেশি সম্বোধন করতো, হুজুর হুজুর বলতো, নাম ধরে মানুষ কম ডাকতো। জিন রিলেটেড বিভিন্ন সমস্যায় তার বেশ ভালো সমাধানের দক্ষতা আল্লাহর রহমতে ছিল। তো মূল ঘটনায় যাওয়ার আগে ছোট্ট একটি ঘটনা শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে এই যে আয়াত ভাই, ওনার এক দাদার নাম হচ্ছে বাদল। তো এই বাদল দাদার বাবার একবার গরু হারিয়েছিল। উনি সম্পূর্ণ গ্রাম খুঁজে বেরিয়ে গ্রামের একদম শেষ প্রান্তে এক কবরস্থান ছিল, ওই দিকটাতে গিয়েছেন। তবে ওই দিকটাতে তিনি যখন গিয়েছেন
তখন সময়টা কিন্তু দিনই ছিল বলতে হবে, কিন্তু একদম সন্ধ্যার কাছাকাছি সময়, তখনও মাগরিবের আজান দেয় নাই, আশেপাশে একদম পরিষ্কার, সূর্য ডুবছে, তখনও সূর্যের লাল আলো চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। উনি যখন ওই কবরস্থানের কাছে গিয়েছেন তখন দেখেন সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা বসে আছেন। এদিকে গরু খুঁজে না পেয়ে তার মেজাজ তো গরম ছিল, তিনি তুই তুকারি করে ওই বৃদ্ধা মহিলাকে বলেন, এই বুড়ি, তুই আমার গরু দেখেছিস? ওই বৃদ্ধা মহিলা কোনো কথা বলে না। এরপর কোনো উত্তর না পেয়ে এই বাদল দাদার বাবা বেশ রাগ করে ওই বৃদ্ধা মহিলাকে গালি দিয়ে ওঠেন। আসলে উনি তো গরু নিয়ে খুব চিন্তিত ছিলেন, মেজাজ মর্জিও গরম ছিল, এই রাগ ওই বৃদ্ধা মহিলার উপর দেখিয়েছেন। এরপর তিনি গ্রামে চলে এসেছেন। গ্রামে এসে দেখেন তার গরু ঘুরতে ঘুরতে তার বাড়ির গোয়ালে এসে ঢুকেছে। যাই হোক, এর পরের দিন থেকে তিনি উদ্ভট আচরণ করা শুরু করেছেন। এমন আচরণ করা শুরু করেছেন এক পর্যায়ে তাকে শেকল দিয়ে আটকে রাখতে হয়। শেকল দিয়ে রাখার পরও কিভাবে যেন উনি হারিয়ে যেতেন, শেকলের জায়গায় পড়ে আছে, কিন্তু উনি নাই। পরিবারের লোকজন তখন সেই জাকির হোসেন হুজুরকে ডাকেন। হুজুর এসে বাদল দাদার বাবাকে দেখেন, এরপর বলেন যে ওনাকে একটা ঘরে নিয়ে যান, ওনাকে বসান। এরপর বাদল দাদার বাবাকে একটি ঘরে বসানো হয়। হুজুর ঘরে ঢুকে কিছু দোয়া কালাম পড়েন, এরপর বলেন, তুই কে, কেন এসেছিস? তখন বাদল দাদার বাবার কণ্ঠটাও পরিবর্তন হয়ে যায়, তার কণ্ঠটা অন্যরকম হয়ে যায়, মেয়েলি কণ্ঠ হয়ে যায়, এবং বৃদ্ধা মহিলা যদি কথা বলেন যেরকম হয় ওই রকম শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে তার ভেতরে কোনো এক পিশাচিনী ভর করেছে। সেই পিশাচিনী বলে ওঠে যে, আমি তো বসেই ছিলাম, আমি তো কাউকে বিরক্ত করতে যাই নাই, ও শুধু আমাকে বিরক্ত করেছে তাই না, সে আমাকে গালি দিয়েছে বিনা কারণে। আমি ওকে আকাশ দিয়েই উড়িয়ে নিয়ে যাচ্ছিলাম প্রায়, হঠাৎ করে দুজন লোক ওকে দেখে ফেলে, যার কারণে আমি আর ওকে নিতে পারলাম না। এ কথা শোনার পর সেই জাকির হুজুর উনি কিছু দোয়া দরুদ পড়ে এই বাদল দাদার বাবাকে ফু যখন দিয়েছেন, সাথে সাথে ওই পিশাচিটা বলছে, আমি চলে যাচ্ছি, আমি আর আসবো না। জাস্ট এতটুকুই কথা, আর কোনো কথা না। এরপরে নাকি ওই পিশাচিনি চলে যায়। তো দিনের বেলাতে কোনো একটা পিশাচিনি একজন জলজান্ত মানুষকে উড়িয়ে নিয়ে যাবে বা যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন, তাহলে সেই পিশাচিনিটা কতটা শক্তিশালী হতে পারে। অথচ এই জাকির হোসেন হুজুর উনি শুধু অল্প কিছু তদবির করেছেন, কয়েক মিনিটের কাজ, এরপরে কিন্তু ওই পিশাচিনিটা কোনো বিনা বাক্য ব্যয় চলে যায়। অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দেখি যে অনেক কিছু চাই, এটা দিতে হবে, ওটা দিতে হবে, এই ধরনের কোনো কথা কিন্তু বলেনি, সোজা চলে গেছে। তার সাথে আর কোনো ভয়ের ঘটনাও ঘটেনি পরবর্তীতে, একদম স্বাভাবিক আর কি। তো এরকম অনেক ঘটনাই সেই হুজুরের আছে। এইবার আসেন আমরা চলে যাই মূল ঘটনায়। তো ঘটনা শুরু হয় গ্রামে এক অচেনা মানুষের আগমনের পর। যিনি এসেছেন তিনি একজন মহিলা মানুষ এবং বেশ বয়স্ক। প্রথম দিকে মানুষজন দেখে মনে করে গ্রামের কোনো আত্মীয়ের বাড়িতে হয়তো বেড়াতে এসেছে, এই জন্য শুরুর দিকে কেউই বেশি কিছু ভাবেনি। এরপর শুরু হয় এক ঘটনা। এই বৃদ্ধা মহিলা যেখানে যেখানে যেতেন ওই দিকের বাড়িঘরগুলোতে কেউ না কেউ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়ে যেতেন। সবাই প্রথম দিকে মনে করেছে এটা সাধারণ একটা রোগ, কারণ এরকম রোগ হয়, এমনিতেই ভালো হয়ে যাবে। কিন্তু দিন দিন এই বসন্ত রোগ বৃদ্ধি পেতে থাকে। তখন অনেকেই এই বৃদ্ধা মহিলার উপর সন্দেহ করতে শুরু করে। কারণ হচ্ছে এই বৃদ্ধা মহিলাটাকে শুধু সন্ধ্যার পরেই দেখা যেত, রাতের বেলা দেখা যেত, দিনের বেলাতে তাকে দেখা যেত না। তখন আশেপাশের বিভিন্ন বাড়িতে খোঁজ খবর নিয়ে জানা যায় যে এই বৃদ্ধা মহিলাটা কারো বাড়িতে বেড়াতে আসেনি, এমনকি কারো বাড়িতে ঢোকেও নাই,
শুধু পাশ দিয়ে চলে যেত। গ্রামের মুরব্বীরা তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি হয়েছে, আর সাধারণ কোনো হুজুরকে দিয়ে ঝাড়ফুঁক করলে এই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তখন জাকির হোসেন হুজুরের কাছে যাওয়া হয়। তো যারা গিয়েছিলেন এরকম দুজন ব্যক্তি, মানে গ্রামবাসী দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিলেন। ওনারা তো গিয়েছেন হুজুরের কাছে, হুজুরকে খবর দিয়েছেন। হুজুর তখন একটা বিশেষ কাজে ব্যস্ত ছিলেন, কেননা উনি আর একটা জায়গায় যাবেন, সেখানে কথা দিয়েছেন, সেটাও খুব জরুরি। এখন কথা তো রক্ষা করতে হবে, সেখানে না গেলেও প্রাণহানি হতে পারে। আর তাছাড়া এমন সময় হুজুরকে বলেছেন যে হুজুর যে কাজ শেষ করে আবার ওই গ্রামে আসবেন, এটাও আসলে পসিবল ছিল না। এই জন্য হুজুর বলেন যে আপনারা চলে যান, আমি ইনশাল্লাহ আগামীকাল আসবো আপনাদের গ্রামে, আজকে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো ওনারা দুজন চলে আসেন, এসে বলেন যে আগামীকাল হুজুর আসবেন। যথারীতি হুজুর পরের দিন আসেনও। আসার পর গ্রামের বিভিন্ন জায়গা দিয়ে একটু হাঁটাহাঁটি করেন। এরপর হুজুর সবাইকে বলেন যে বাদ মাগরিব উনি এই বিষয়টা নিয়ে কাজ শুরু করবেন। এরপর হুজুর একটি ফাঁকা জায়গায় বসেন আর গ্রামের সবাইকে বলে দেন যে আপনারা ঘরের ভিতরেই থাকেন, যখন বের হওয়ার সময় হবে আমি ডাকবো, এরপর আপনারা বের হবেন। আপাতত পারতপক্ষে কারো ঘর থেকে বের হওয়ার দরকার নাই। তো হুজুর এরপরে যা করেছেন, হুজুর নিজের মুখে সেটা বলেছিলেন। সেটা হচ্ছে হুজুর তো একটা ফাঁকা জায়গায় বসে নিজের মতো করে দোয়া দুরুদ পড়তে শুরু করেছেন। দোয়া দুরুদ পড়ার কয়েক মিনিটের মাথায় হঠাৎ করে ওই যে বৃদ্ধা মহিলা সে চলে আসছে। সে চলে আসার সাথে সাথে ওই বৃদ্ধা মহিলা ওই হুজুরকে বলছে, আর বেশি কিছু তোকে করতে হবে না, আর মাত্র একটা সুস্থ স্বাভাবিক মানুষ খেয়ে আমি চলে যাব। হুজুর বলে তা হবে না। তখন নাকি ওই বৃদ্ধা আবার বলে, আচ্ছা ঠিক আছে, আক্রান্ত যাদেরকে করছি এর মধ্যে থেকে একজনকে খেয়ে চলে যাব। হুজুর বলে হবে না, তোকে এখনই চলে যেতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলা বলে, যা মেনে নিলাম, আমি চলে যাব। এই বলে নাকি ওই বৃদ্ধা মহিলা ওখান থেকে চলে যায়। এরপর হুজুর সবাইকে ডাকাডাকি করেন, লোকজন আসছে। এরপর হুজুর বলেন এই ঘটনা, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই। এরপর হুজুর বলেন যে আমাকে একটি পাত্রে পানি দেন, আমি একটু ফ্রেশ হব। অর্থাৎ উনি ওই সময় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাবেন, এরকমই ইঙ্গিত করেন। এরপর একটা বড় পাত্রে হুজুরকে পানি দিয়ে যান কেউ, আর ওটার ভিতরে মগ ছিল, এরকম বেশ কিছু জিনিস ছিল, বলতে যেটা হুজুরের ব্যবহারযোগ্য জিনিস আর কি, ঘটি জাতীয় জিনিস ছিল। তো হুজুরের কাছে পানি দিয়ে অনেকেই যে যার বাড়িতে চলে যান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে করতে। হুজুর তখন একা ছিলেন। হুজুর যেই বাড়িতে এসেছিলেন বলেছিলেন, তাদেরকে বলেছিলেন আর কি, যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হাত মুখ ধুয়ে আপনার বাসায় আসতেছি। তারা আবার ওখানে দাঁড়ান নাই, হুজুরও তাদেরকে দাঁড়াতে নিষেধ করেছিলেন। হুজুর কিছুটা পানি সাথে নিয়ে একটা জায়গায় চলে যান জল বিয়োগ করার জন্য। উনি যখন জল বিয়োগ করার জন্য বসেছেন আর পানির ওই পাত্রটা পাশে রেখেছেন, হঠাৎ করে খসখস খসখস আওয়াজ হুজুর শুনতে পান। হুজুর চিন্তা করেন কি ব্যাপার, এখানে তো কারো আসার কথা না, সবাই তো বাড়িতেই চলে গেল। উনি ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখেন ওই বৃদ্ধা মহিলাটা চলে এসেছে। এসে কি করেছে, পা দিয়ে ধাক্কা দিয়ে ওই পানির পাত্রটা ফেলে দিয়েছে। এখন সমস্যা হয়ে গেল যে হুজুর এই অবস্থা থেকে যদি এখনই উঠে পড়েন তাহলে তার শরীরটা অপবিত্র হয়ে যাবে। উনি উঠতে পারছিলেন না, আর এই অবস্থায় উনি কোনো দোয়া দুরুদও পড়তে পারছিলেন না। অবশ্যই তাকে ওযু করে রুকিয়া শুরু করতে হবে। তখন ওই বৃদ্ধা মহিলাটা নাকি হুজুরকে বলেছিল, তোর খেল শেষ, আমার খেল তুই শেষ করছিস, তোর খেল শেষ করে দিয়ে গেলাম। এই বলে নাকি হাসতে হাসতে ওই বৃদ্ধা মহিলা কোথায় যেন চলে গেল। আর যাওয়ার সময় কিছু একটা পরে হুজুরকে ফু দিয়ে চলে গিয়েছিল। এরপর থেকেই হুজুরের শুরু হয় রক্তবমি। হুজুর খুব কষ্ট করে সেখান থেকে এগিয়ে একটা বাড়ির কাছাকাছি আসেন, সেই বাড়ির লোকজনদেরকে ডাক দেন,
সেই বাড়ির লোকজন বের হয়ে আসে, এসে দেখে হুজুরের অবস্থা তো ভালো না, রক্ত বমি করছে। হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর কি হয়েছে? তখন হুজুর বলেন যে ঘটনাটা কি। হুজুর বলেন ওই বৃদ্ধা মহিলা আমার উপর বান মেরেছে, আমার আর সময় নাই, এই বানটা আমি ফিরাইতে পারতাম, কিন্তু আমি এমন একটা অবস্থায় ছিলাম, ওই অবস্থাতে এই বান ফেরানোর দোয়া দুরুদ কাজ করতো না। এখন আমার অজুও নাই, আর ক্রমাগত আমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, এই অবস্থায় কিন্তু অজু থাকেও না, রক্ত যদি গড়িয়ে পড়ে অজু ভেঙে যায়, সুতরাং এখন অজু করেও লাভ হবে না, আমি আর কিছু ফিরাইতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না, আমার হাতে সময় খুব কম, শেষ মুহূর্তে আমি আমার পরিবারের সদস্যদের সাথে একটু দেখা করতে চাই, তাদের সাথে শেষ দেখাটা করতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করেন। ওই সময় তো এরকম দ্রুত গতির যানবাহন পাওয়া যেত না, তারপর গ্রামগঞ্জের ব্যাপার, রাস্তাঘাটও ভালো না, গরুর গাড়ি পাওয়া যেত, আর গরুর গাড়ি তো খুব স্লো চলে, গরুর গাড়ি যখন চলে গরুগুলো আস্তে আস্তে চলে, এই চাকাগুলোও আস্তে আস্তে ঘুরে ক্যাচ 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 শব্দ হয়, খুব স্লো চলতে থাকে, এর থেকে পায়ে হেঁটেও দ্রুত চলে যাওয়া যায়। কিন্তু হুজুর তো অসুস্থ হয়ে গিয়েছিলেন, আর তাকে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ি ছাড়ার কোনো উপায় ছিল না। গরুর গাড়ির ব্যবস্থা করা হয়, গরুর গাড়ি ছিল গ্রামেই, দ্রুত ব্যবস্থা করা হয়, গরুর গাড়িতে করে যখন হুজুরকে তার গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, বাড়িটা কিন্তু যে অনেক দূর তা কিন্তু না, কয়েক কিলোমিটার দূরে, কিন্তু তার বাড়ি দেখা যাচ্ছিল একদম কাছাকাছি চলে এসেছে। যারা সাথে যাচ্ছিলেন তাদের কেউ কেউ আগে দৌড় দিয়ে বাড়িতে খবর দিয়েছিলেন যে হুজুর আসছে, তার অবস্থা ভালো না, আপনার সাথে দেখা করার জন্য আসছে। তারাও কিন্তু এগিয়ে আসছিলেন, কিন্তু তাদের সাথে দেখা হওয়ার মাত্র কয়েক মিনিট আগে হুজুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। হুজুর মারা গেলেন। এরপর কি ঘটনা শেষ? না, এরপরও কিন্তু রহস্যময় একটা অংশ বাকি রয়েছে। সেটা হচ্ছে এই যে গরুর গাড়ি যার ছিল, এই গরুর গাড়িটা চলতে চলতে যেই জমি পর্যন্ত এসেছিল, এই জমিটা কিন্তু এই মানিক ভাইদেরই জমি ছিল, ওনার দাদাদের জমি, বাবার জমি, এই জমিতেই, এই জমির এখানে এসে গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে রহস্যময় ব্যাপার কোনটা? রহস্যময় ব্যাপার হচ্ছে যে গরুর গাড়ির কিন্তু দুটো অংশ থাকে। এক হচ্ছে দুটো গরু, এটাও তো গাড়ির একটা অংশ আমরা বলবো, এই দুটো গরুকে খুলে দিলে কিন্তু গরুবিহীন চাকা এবং গাড়ির একটা কাঠামো কিন্তু থেকে যায়। এখন এই যে গাড়ির একটা কাঠামো যে থেকে যায়, এই কাঠামোটাতে নাকি যখনই গরু যুক্ত করে চালানোর চেষ্টা করা হতো, তখনই কোত্থেকে যেন ওই বৃদ্ধা মহিলা এসে হাজির হতো, যিনি গরুর গাড়ির, যিনি গাড়োয়ান অর্থাৎ যিনি গাড়ি চালান, উনি এটা দেখতেন যে ওই বৃদ্ধা মহিলা এসে হাজির হয়েছে, ওই বসন্ত বুড়ি এসে হাজির হয়েছে ওখানে। তবে যদি ওই গরু দুটোকে আবার খুলে দেওয়া যেত গাড়ি থেকে, তখন নাকি ওই বসন্ত বুড়িটা ওখান থেকে চলে যেত। এরপর উনি ওই গাড়িটা আর সেভাবে ব্যবহারই করতে পারেন নাই। ওই গাড়িটা একটা জায়গায় ফেলে রেখেছিলেন, ওই গাড়িটা কেউ ধরতেও না ভয়ে, ওভাবেই ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে। উনি গরু দিয়ে অন্য গাড়ি বানিয়েছেন আর কি, সেটা চালিয়েছেন, তবে ওই গাড়িটার ব্যবহার করতে পারেন নাই। কেন ওই গাড়িটা চালানোর জন্য চেষ্টা করা হলেই ওইখানে ওই বৃদ্ধা মহিলা এসে উপস্থিত হতো, এটা এক রহস্যই রয়ে গেছে। এটা ছিল প্রথম ঘটনা। এবার আমরা চলে যাব মানিক ভাইয়ের পাঠানো, মানিক ভাই না আরাফ ভাই, আমি মনে হয় একবার মানিক ভাই বলে ফেলেছি, আরাফাত হোসেন আয়াত ভাই, আরাফও না আয়াত ভাই, সরি আমার ভুল হয়ে গেছে আর কি। তো আমরা এবার চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। আর আবারও বলে দিচ্ছি, এই প্রত্যেকটি ঘটনা কিন্তু এই আয়াত ভাই সংগ্রহ করেছেন ওনার বাবার কাছ থেকে। তো দ্বিতীয় ঘটনা শুরু করছি। ঘটনাটি ওনার বাবার কাছে যখন শুনেছেন, ওনার বাবা নির্দিষ্ট করে সালটাও বলতে পারেন নাই, কারণ এটা অনেক আগের ঘটনা। তবে প্রথম যে ঘটনাটি বললাম, এটার তুলনায় এটা আসলে অত আগের না, এতটুকু বলা চলে। তো একজন গরুর গাড়ি চালকের সাথে ঘটনাটি ঘটেছিল। সেই চালকের নাম ছিল আলিফ, একজন মধ্য বয়সের গাড়োয়ান অর্থাৎ গাড়ি চালক। তিনি গরুর গাড়ি নিয়ে শহরে গিয়েছিলেন।
শহর থেকে আসতে আসতে রাত হয়ে যায়। তিনি ভাবলেন রাতে গাড়ি নিয়ে না ফেরে একটা কাজ করি, সকালে যাই, অথবা গাড়িটা লোকালয়ের কাছে রেখে দেই, গাড়ির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়ি। কোনটা করা যায়? যেহেতু শহরে তার কোনো আত্মীয় স্বজন ওরকম ছিল না, উনি লোকালয়ের কাছে গাড়ি রেখে গাড়ির পেছনে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে মাঝ রাতে একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি গরুর গাড়ির নিচ থেকে বের হয়ে দেখেন দুটি ছোট ছোট অবয়ব। সেই দুটি অবয়ব একটি বাড়ির কাছে গিয়ে জানালার ভেতর দিয়ে ঢুকে গেল। যদিও বা ঢুকেছে একটা বাইরে ছিল, যেটা ঢুকেছে সেটা ঢোকার পর ওই জানালা দিয়েই একটা বাচ্চাকে বের করে নিয়ে আসে। আর বের করার পর অন্য অবয়বটা কি করলো, ওই বাচ্চাকে নিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। এরপর ওই আরেকটা যে অবয়ব আছে এটা আবার জানালা দিয়ে ভিতরে ঢুকে গেল। এত দ্রুত এই ঘটনাটা ঘটলো, এই যিনি গারোয়ান উনি যে কি করবেন কিছু বুঝতে পারেন নাই। যখন উনি বুঝতে পারলেন তখন দ্রুত ওই বাড়িতে গিয়ে লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন। ডাকাডাকি যখন শুরু করেছেন তখন লোকজন বের হয়ে আসছে। তখন লোকজন বলছে, কি ব্যাপার ভাই, আপনি কে, আপনি এত রাতে ডাকাডাকি করতেছেন, ঘটনা কি? তখন এই যে গারোয়ান আলিফ উনি বলছেন যে ভাই, আমি এই ঘটনা দেখছি ঘটছে, আপনার বাড়ির বাচ্চা কই? বাচ্চা তো এই যে ঘুমাচ্ছে। যখন এই কথা বলছে বলে যে চলেন তো বাচ্চার কাছে যাই। বাচ্চার কাছে গিয়ে দেখা গেল বাচ্চাটি মারা গেছে। তখন বাড়ির লোকজন বলল যে ঘটনা কি? বাচ্চাটা তো দিব্যি রাতের বেলা খাবার খেয়েই ঘুমালো। বাচ্চাটার বয়স ছিল 7-8 মাস এরকম আর কি, 7-8 মাসও না, আরো কম, যতটুকু শোনা যায় আর কি, এরকম হবে বয়স। তো যেহেতু এরকম একটা অপরিচিত লোক রাতের বেলা ডাকাডাকি করে এরকম একটা ঘটনার কথা বলল, তখন এই গারোয়ানের প্রতিও তাদের কিছু বিশ্বাস জন্মে যায়। আর এই যে আলিফ গারোয়ান উনি বেশ কিছু দোয়া দুরুদ জানতেন। উনি বললেন যে ভাই, আপনার বাচ্চা বাঁচানোর সুযোগ হয়তো বা এখনো আছে, আপনারা অনুমতি দিলে আমি চেষ্টা করতে পারি। বলেন ঠিক আছে করেন, কিন্তু বাচ্চা তো মারা গেছে। বলে না, এটা আপনারা যেটা দেখতেছেন সেটা ঠিক না, দেখেন না কি হয়। দ্রুত একটা কড়াই এনে দেন, চুলার উপরে কড়াই বসান আর গরম তেল এই কড়াইয়ের মধ্যে দেন, আর আপনার বাচ্চাকে নিয়ে আসেন। তখন বাচ্চার মা বাচ্চাকে কোলে করে নিয়ে আসে, মৃত বাচ্চাকে মৃত মনে করে যখন নিয়ে আসছে, তখন লোকজন মনে করছে যে কি করবে না করবে। হঠাৎ করে এই আলিফ গারোয়ান বলে ওঠে, এই গরম তেলে এই বাচ্চাটাকে এখন আমি ভাজবো। যখন এই কথা বলছে আশেপাশে আরো কিছু লোকজন বলে, এই তুমি পাগল নাকি, এইভাবে একটা মৃতদেহকে ভাজা উচিত? এই তুমি এটা ভণ্ড, যাও তো এখান থেকে, এরকম বলতেছে। কিন্তু বাড়ির অন্য সদস্যরা আবার কেউ কেউ বলতেছেন যে না না না, ও কি করে দেখি না। তো এটা বলতে বলতে আলিফ গারোয়ান যখন এই বাচ্চার এক পা ধরে মাথা নিচু করে যেই না তেলের কড়াইয়ের উপর দেবে, হঠাৎ করে ওই বাচ্চা মানুষের মতো কথা বলে উঠছে। ওই বয়সে যার কথা বলার কোনো কথাই না, যে দাঁড়াতেই পারে না ঠিকঠাক মতো, এত অল্প বয়স। শেষ একদম স্বাভাবিক মানুষের মতো বলছে যে গারোয়ান রে, আমারে তেলে ভাজিস না, আমারে মারিস না। সবাই তো অবাক, এ কি হচ্ছে? তখন এই গারোয়ান বলে, ঠিকঠাক করে বল ওই বাচ্চাকে কোথায় রাখছিস। তখন ওই জিনিসটা বলে যে আমি বলতে পারি, আগে কথা দে আমারে, তুই তেলে ভাজবি না, আমারে মারবি না, আগে কথা দে। তখন ওই আলিফ গারোয়ান কথা দেয়, যা আমি কথা দিলাম, প্রতিজ্ঞা করলাম তোকে আমি মারবো না, কিন্তু শর্ত হলো ওই বাচ্চাকে জীবিত ফেরত দিতে হবে, না যদি দিস তাহলে এই তেলে তোরে ভেজে ফেলবো। বলে যে ঠিক আছে, তোর কথাই মানলাম। এখনই কয়েকজন লোককে পাঠা পাশের জঙ্গলে, একটা জায়গার কথা বলে, ওই জঙ্গলের ভিতরে গিয়ে ওই বাচ্চাকে পাওয়া যাবে। তখনই বেশ কয়েকজন লোক হাতে টর্চ লাইট নিয়ে ওই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সত্যি একটা জায়গায় দেখা যায় ওই বাচ্চাটা ঘুমাচ্ছে। গাছের পাতা টাতা দিয়ে, লতা পাতা দিয়ে একটা সুন্দর জায়গা তৈরি করা হয়েছে, সেখানে বাচ্চাটা ঘুমাচ্ছে। সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে যখন আসা হয়েছে, তখন দেখা গেল ওই যে ধরে রেখেছে যে বাচ্চাটাকে, মানুষের মতো কথা বলছে, হুবহু ওই চেহারেরই বাচ্চা অন্য লোকের কোলে, অর্থাৎ আসল বাচ্চাটিকে নিয়ে আসা হয়েছে। তখন ওই জিনিসটা বলে যে কথা দিছিলি আমাকে মারবি না, আমাকে ছেড়ে দে।
তখন ওই আলিফ গারওয়ান বলে, যেহেতু কথা দিয়েছি, কথা আমি রক্ষা করব, যা তোকে ছেড়ে দিলাম, আর কখনো এই এলাকায় আসবি না। তো তখন তো রাতের বেলায় আর কি, রাতের বেলায় কি তো ঘটনা ঘটতেছে, মানে এই ঘটনা যখন শুরু হয়েছে তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে আর কি। এরপর ওই অবয়বটা নাকি হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এরপর ওখানে এরা আর কখনো ফেরত এসেছিল কিনা এটা ওই আলিফ গারওয়ান বলতে পারেন নাই, তবে ওনার সাথে এই ঘটনাটা ঘটেছিল, যেটা উনি পরবর্তীতে অনেকের সাথেই শেয়ার করেছেন। মূলত আমরা টাহুরা জিন বলি, এই টাইপের টাহুরা জিন বাচ্চাদেরকে চুরি করে। আমরা ইতোপূর্বে এই টাইপের ঘটনা আমরা পেয়েছি। তো যাই হোক, এটা ছিল একটা ঘটনা। আমরা এখন চলে যাব তৃতীয় ঘটনায়। এটি আয়াত ভাইয়ের পাঠানো শেষ ঘটনা। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি আয়াত ভাইয়ের সম্পর্কে দাদা হন এমন একজনের সাথে ঘটেছিল। তার জীবনে বেশ কিছু ঘটনা রয়েছে বলেও উনি জানেন আর কি। এর মধ্যে আজব একটি ঘটনা যেটি আমাদের সাথে শেয়ার করেছেন। চলুন ঘটনাটি শুনে আসি। তো এই দাদার নাম হচ্ছে আকি। এই আকি দাদার পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল কখনোই ছিল না। উনি বিভিন্ন ধরনের কাজ করতেন, কাজ করে সংসার চালাতেন। একবার বর্ষাকালে তিনি রাতে গ্রামের বাঁশবাগান নামে একটি জায়গা যান, মানে ওই জায়গার নামই হলো বাঁশবাগান। তো এরকম একটা জায়গায় গিয়ে ওখানে থাকা একটা ডোবা, মানে বেশ বড় একটা ডোবা, ওখানে মাছ টাছ আছে আর কি, ওইখানে গিয়ে জাল ফেলেছেন। তো ওই জায়গাটাতে অনেকেই বিভিন্ন সময় ভয় পেয়েছেন বলে শোনা যায় আর কি। তো এই আকি দাদা জাল ফেলেছেন দিনের বেলাতে, অর্থাৎ সন্ধ্যার আগ দিয়ে। চিন্তা করেছিলেন যে ভোরবেলা গিয়ে উনি দেখবেন যে মাছ টাছ কি পড়েছে কি পড়ে নাই। তো ওনার যখন ঘুম ভাঙে, উনি দরজা খুলে বের যখন হয়েছেন, উনি দেখেন যে সূর্য উঠবে উঠবে ভাব, সূর্য ওঠার আগে হালকা একটা আভা পূর্ব আকাশে যেমন দেখা যায় ওরকমটা দেখা যাচ্ছে। তো উনি বুঝতে পারলেন এখনই সকাল হয়ে যাবে। উনি ওই জালটা তোলার জন্য বের হয়ে গেছেন, কারণ জাল আবার বেশিক্ষণ ফেলে রাখলে মাছ কেউ নিয়ে যেতে পারে। তো উনি সেই জায়গায় গিয়েছেন যেখানে উনি জাল ফেলেছিলেন। উনি যখন জালটা তুলছিলেন দেখলেন যে বেশ কিছু মাছ জালে ধরা পড়েছে। উনি ভাবলেন যে আরো কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি আরো কিছু মাছ ধরা পড়ে কিনা। যেগুলো ধরা পড়েছে এগুলো তো আর বাইরে বের হতে পারবে না। উনি খেয়াল করলেন ভোরের আলো দেখা যাচ্ছে না। উনি ওই বাড়ি থেকে বের হওয়ার সময় যেরকম ছিল এখন ওরকমই আছে। যখন বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও ভোরের আলো দেখা যাচ্ছে না, উনি ভাবলেন যে ধুর, জাল নিয়ে এখন বাড়িতে চলে যাই, আর দেরি করবো না। যখন উনি জাল তুলে এগিয়ে যাবেন, হঠাৎ করে দেখেন বিশাল আকৃতির একটা দানবীয় অবয়ব ওই দিকেই এগিয়ে আসছে, অর্থাৎ ওনার দিকে এগিয়ে আসছে। তখন আর এই আকি দাদার বুঝতে বাকি থাকে না যে উনি ভোর ভেবে যে এসেছেন, এটা আসলে ভোর না, উনি ভুল করে চলে এসেছেন। ভোর হতে এখন অনেক সময় বাকি। তাহলে উনি কি দেখলেন? ওটা হতে পারে চাঁদের আলো বা এরকম কিছু দেখে হয়তো বা উনি ভুল বুঝেছিলেন, এরকমটা হতে পারে। তো উনি মনে মনে ভাবেন যে শেষ, আমি আজকে শেষ, আর বাঁচতে পারবো না। আবার উনি ভাবতে থাকেন যে এই অভাবটা মনে হয় এখন আমাকে দেখেনি, আমি জাল নিয়ে টুকটুক করে চলে যাই। তো উনি জাল নিয়ে এক সাইড দিয়ে চলে যাচ্ছেন, এমন থেকে পিছন থেকে ভারী গলায় বলে ওঠে, আকি দাঁড়া, কি করছিস এখানে, কেন এসেছিস সেই সময়? তখন আকি দাদা ভয়ে ভয়ে ঘুরে ওই অবয়বের দিকে ফেরে। অবয়বের চেহারাটা খুব ভালো করে বোঝা না গেলেও বোঝা যাচ্ছিল এটা খুব ভয়ঙ্কর চেহারার একটা। আকি দাদা ভয়ে ভয়ে বলে যে জনাব, আমি খুব গরিব একজন মানুষ, আমার বাড়িতে তেমন কোনো খাবারই ছিল না, আমার স্ত্রী সন্তান এরা তো না খেয়ে থাকবে, এই জন্য আমি এখানে মাছ ধরতে আসছি। তখন ওই অভাবটা বলে, তুই জানিস না যে এই সময় আমি চলাচল করি, আর কখনোই আসবি না। আর যেহেতু বলছিস যে তুই খুব গরিব, বল আমার কাছে তুই কিছু চাস? তখন এই আকি দাদা কিছুক্ষণ চুপ থেকে বলে, না আমি কিছুই চাই না, আমাকে বাড়ি যেতে দেন, আমি ঠিকঠাক মতো বাড়ি যেতে চাই। তখন ওই অভাবটা বলে, আচ্ছা যা, আর আসবি না কিন্তু তাহলে এদিকে, এটা আমার চলাচলের সময়, বুঝলি? তখন আকি দাদা বলে, জি বুঝতে পারছি, আর আমি এই সময় আসবো না। তো আকি দাদা বাড়িতে চলে আসেন।
আকি দাদা উনি যদি ওই সময় ধন সম্পত্তি কিছু চাইতেন, হয়তো বা তাকে কিছু দিত, কিন্তু এর বিনিময়ে যে কোনো ক্ষয়ক্ষতি হতো তা কিন্তু উনি বুঝতে পেরেছিলেন। এই জন্য উনি কিছু চান নাই, উনি বাড়িতে ফেরত আসতে চেয়েছিলেন। তো এই আকি দাদা 2021 সালে বেশ বৃদ্ধ অবস্থাতেই মারা গিয়েছিলেন। ওর বেশ জ্বর হয়েছিল। এরপর খেতলাল হসপিটাল নামক একটা জায়গা রয়েছে বা হসপিটাল রয়েছে, সেখানে ভর্তি করা হয়, সেখানেই উনি ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় লিসেনার্স, এটাই ছিল মোহাম্মদ আরাফাত হোসেন আয়াত ভাইয়ের কাছ থেকে পাওয়া 3টি ঘটনা।